নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 300 এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ে একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো, এটা হবে অপশন ক গিরিখাত ও সার্ক। একের দুই, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো, এটা হবে অপশন খ সাতপুরা পর্বত। একের তিন, যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে, এটা হবে অপশন খ হিমরেখা। একের চার, পশ্চিমা বায়ু হলো একটি, এটা হবে অপশন গ নিয়ত বায়ু। একের পাঁচ, প্রতি ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত, এটা হবে অপশন ক শীতল অঞ্চলে। একের ছয়, একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়, এটা হবে অপশন গ 12 ঘন্টা 26 মিনিট। একের সাত, স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হলো অপশন ক কঠিন বর্জ্য। একের আট, হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো, এটা হবে অপশন ক শিবালিক। একের নয়, পাঞ্জাব সমভূমির নদী তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয়, এটা হবে অপশন ক বেট। একের দশ, ভারতের সবচেয়ে বেশি পলল বহনকারী নদীটি হলো, এটা হবে অপশন খ ব্রহ্মপুত্র। একের এগারো, এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে, এটা হবে অপশন খ খরা। একের বারো, ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো, এটা হবে অপশন ঘ দেরাদুন। একের তেরো, একটি শিখর আলগা শিল্পের উদাহরণ হলো, এটা হবে অপশন গ কার্পাস শিল্প। একের চোদ্দো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো, এটা হবে অপশন খ বাদামি। এরপর বিভাগ ক্ষয়ের দুয়ের দাগেরগুলো বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। দুয়ের একের এক বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। দুয়ের একের দুই, হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, এটা শুদ্ধ। দুয়ের একের তিন, ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। দুয়ের একের চার, পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত, এটা শুদ্ধ। দুয়ের একের পাঁচ, তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটা অশুদ্ধ। দুয়ের একের ছয়, পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, এটা শুদ্ধ। দুয়ের একের সাত, বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটা শুদ্ধ। এরপর দুয়ের দুইগুলো বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক বলেছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাত ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ওয়াদি। দুয়ের দুই, ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, উত্তর হবে দিনের বেলায়। দুয়ের তিন, ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, উত্তর হবে অষ্টমী। দুয়ের চার, পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, উত্তর হবে তেজস্ক্রিয়। দুয়ের পাঁচ, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ, উত্তর হবে সুন্দরবন। দুয়ের ছয়, চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, উত্তর হবে বাগিচা। দুয়ের সাত, ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এরপর দুয়ের তিনের বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুয়ের তিনের এক, হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে, উত্তর হবে ফিয়র্ড উপকূল। দুয়ের তিনের দুই, ইনসেলবার্জ ভূমিরূপ বিবর্তনের
কোন পর্যায় নির্দেশ করে? উত্তর হবে অন্তিম বা শেষ পর্যায়। 2-3 মেসোস্ফিয়ারের শেষ সীমা কী নামে পরিচিত? উত্তর হবে মেসোপজ। 2-4 একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 2-5 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 2-6 ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। উত্তর হবে লাদাখ মালভূমি। 2-7 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে গির। 2-8 ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে বেঙ্গালুরু। এরপর 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। দেখো 2-4 বলেছে আরোহণ ও অবরোহণ, এটা হবে অপশন 4 পর্যায়ন। 2-4 বিজ্ঞান নগরী, এটা হবে অপশন 2 বেঙ্গালুরু। 2-4 ইস্পাত শিল্প, এটা হবে অপশন 1 ভিলাই। 2-4 ধান গবেষণাগার, এটা হবে অপশন 3 কটক। এরপর বিভাগ গয়ের 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে জলচক্র বলতে কী বোঝায়? উত্তর হবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎসগুলি যেমন নদী, পুকুর, হ্রদ, জলাশয় এবং সমুদ্রভাগ থেকে বিপুল পরিমাণ জলরাশি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে এবং এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যত উপরে ওঠে তত শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। তারপর বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ রূপে ভূপৃষ্ঠে নেমে আসে। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। এরপর 3-1 অথবাটা বলেছে লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয়? উত্তর হবে মরুভূমি অঞ্চলের বালি বায়ু দ্বারা বাহিত হয়ে কোনো অবনমিত নদী অববাহিকা অঞ্চলে সঞ্চিত হয়ে লোয়ের সমভূমি গড়ে ওঠে। এরপর 3-2 বলেছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল কেন বলা হয়? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরেই কেবলমাত্র মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, ঝড়ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ প্রভৃতি লক্ষ্য করা যায়, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এরপর 3-2 অথবাটা বলেছে জেট বায়ু কি? উত্তর হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10-12 কিলোমিটার উচ্চতায় অর্থাৎ ট্রপোপজের সামান্য নিচে একটি সংকীর্ণ পথ দিয়ে এঁকে বেঁকে বা সর্পিল আকারে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত প্রবল গতিবেগ সম্পন্ন এক অতি শীতল বায়ুস্রোতকে জেট বায়ু বলে। এরপর 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? উত্তর হবে বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থের বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ, অপসারণ ও পৃথকীকৃত বর্জ্য সামগ্রীর প্রয়োজনীয় পুনঃব্যবহার এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সব গৃহীত পদক্ষেপকে একত্রে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এরপর 3-3 অথবাটা বলেছে তেজস্ক্রিয় বর্জ্য কী? উত্তর হবে যেসব বর্জ্য পদার্থগুলি থেকে তেজস্ক্রিয় সংক্রমণের আশঙ্কা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে। যেমন শিল্প সংস্থা, ইউরেনিয়াম থোরিয়াম খনি, নিউক্লিয়ার পরীক্ষাগার, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ সমূহ। এরপর 3-4 বলেছে টিকা লেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান। উত্তর হবে 1984 সালের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ গঙ্গা দূষণ বিষয়ক একটি বিস্তৃত সমীক্ষার পর 1985 সালে কেন্দ্রীয় গঙ্গা অধিকরণ গঠন করা হয়। এই অধিকরণের তত্ত্বাবধানে গঙ্গার দূষণ রোধ করতে 1986 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রবর্তন করা হয়। এরপর 3-4 অথবাটা বলেছে টিকা লেখো মৌসুমি বিস্ফোরণ। উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ শুরু হয়, একে মৌসুমি বিস্ফোরণ বলে। এরপর 3-5 বলেছে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? উত্তর হবে ভারতে এক স্থান থেকে অন্যত্র দৈনিক যাতায়াতের ক্ষেত্রে যেমন বিপুল সংখ্যক জনগণ নির্ভর করে তেমনি ব্যবসা বাণিজ্য, পণ্য পরিবহন ও অন্যান্য একাধিক পরিষেবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেল পরিবহন থেকে লাভ করা যায়, তাই রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়।
এরপর 3-5 অথবাটা বলেছে শূন্য জনসংখ্যার বৃদ্ধি কি? উত্তর হবে যে অবস্থায় কোনো দেশ, অঞ্চল বা সমাজে দীর্ঘদিন ধরে জন্মহার মৃত্যুহারের সাথে সমান থাকে, ফলে জনসংখ্যা বাড়েও না কমেও না, তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। পরিবার পিছু শিশুর সংখ্যা 1 অথবা 2-এর মধ্যে নিয়ন্ত্রিত থাকলে কালক্রমে জনসংখ্যা শূন্য বৃদ্ধির স্তরে পৌঁছায়। এরপর 3-6 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর হবে ক, কোনো দেশের প্রতিরক্ষা, প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনাগুলি গ্রহণ করার ক্ষেত্রে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। খ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদানের ক্ষেত্রে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এরপর 3-6 অথবাটা বলেছে সেন্সর কি? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সর মূলত 2 প্রকারের হয়, যথা সক্রিয় সেন্সর যেমন র্যাডার এবং নিষ্ক্রিয় সেন্সর যেমন MSS। এরপর বিভাগ ক্ষয়ের 4-এর দাগেরগুলো বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-1 বলেছে সুন্দরবন অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের প্রভাবগুলি আলোচনা করো। উত্তর হবে ক, সুন্দরবন অঞ্চলের জলের উষ্ণতা বৃদ্ধি পাওয়াতে ম্যানগ্রোভ অরণ্যের বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলেছে। খ, বিশ্ব উষ্ণায়নের কারণে সমগ্র বিশ্বের সমুদ্রপৃষ্ঠে জলতলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবন অঞ্চলের অনেক দ্বীপ সমুদ্রের জলে তলিয়ে গেছে। গ, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন অঞ্চলে বিগত বছরগুলিতে ঘূর্ণিঝড়ের প্রকোপ ব্যাপক বেড়েছে। ঘ, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন অঞ্চলে জল ও জমির লবণতা বাড়ছে, ফলে কৃষি ও খাদ্যের সমস্যা বাড়ছে। ওয়া, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলতলের বৃদ্ধি ও অন্যান্য আনুষঙ্গিক কারণে সুন্দরবন অঞ্চলের মাটি ক্রমশ বসে যাচ্ছে। এরপর 4-1 অথবাটা বলেছে মরু সম্প্রসারণের 3টি ফলাফল আলোচনা করো। উত্তর হবে ক, কৃষি জমির পরিমাণ ক্রমশ সংকুচিত হয়ে যাবে। খ, বালিঝড় ও মৃত্তিকা ক্ষয়ের প্রকোপ বৃদ্ধি পাবে। গ, জীব বাস্তুতন্ত্র বিনষ্ট হবে। এরপর 4-2 বলেছে ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তর হবে ক, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, অন্যদিকে প্রতিঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে। খ, ঘূর্ণবাতের বায়ু কেন্দ্রমুখী, অন্যদিকে প্রতিঘূর্ণবাতের বায়ু কেন্দ্র বহির্মুখী। গ, ঘূর্ণবাতের বায়ু উষ্ণ ও ঊর্ধ্বগামী হয়, অন্যদিকে প্রতিঘূর্ণবাতের বায়ু শীতল ও অধোগামী হয়। এরপর 4-2 অথবাটা বলেছে এল নিনো ও লা নিনা কি? উত্তর হবে এল নিনো হলো একটি স্প্যানীয় শব্দ যার অর্থ হলো দুরন্ত বালক। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলি উপকূলে মাঝে মাঝে, বিশেষত ডিসেম্বর মাসে যে ব্যতিক্রমধর্মী, অস্থির ও অনির্দিষ্ট প্রকৃতির দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে তাকে এল নিনো বলে। স্পেনীয় শব্দ লা নিনার অর্থ হলো ক্ষুদ্র বালিকা। এল নিনো পর্বের শেষে কয়েক বছর অন্তর শীতকালে পেরু উপকূল বরাবর অতি শীতল উত্তরমুখী পেরু বা হামবোল্ট স্রোত সৃষ্টি হয়ে বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে। একে লা নিনা বলে। এটি একটি শান্ত ও সুস্থির সমুদ্র স্রোত। এরপর 4-3 বলেছে আমাদের জনজীবনে বর্জ্যের 3টি প্রভাব উল্লেখ করো। উত্তর হবে ক, কঠিন বর্জ্য পদার্থ থেকে টাইফয়েড, জন্ডিস, আন্ত্রিক, কলেরা, টিটেনাস, চর্মরোগ, কৃমি, ফুসফুসের রোগ হতে পারে। খ, বিষাক্ত ধাতু জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে মানুষের শরীরে দীর্ঘস্থায়ী রোগগুলির সৃষ্টি করে, যেমন স্নায়ুতন্ত্রের ক্ষতি, কিডনির সমস্যা, ক্যান্সার, পাকস্থলীর আলসার প্রভৃতি। গ, বর্জ্য পদার্থ বা জঞ্জালের স্তূপ থেকে নানা ধরনের সংক্রামক রোগের সৃষ্টি হয়। এরপর 4-3 অথবাটা বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ সম্পর্কে লেখো। উত্তর হবে কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো ভরাটকরণ। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে এক স্তর কঠিন জৈব বর্জ্য এবং এক স্তর মাটি দিয়ে ক্রমান্বয়ে অনেকগুলি স্তর তৈরি করা হয়।
এই প্রক্রিয়া চলার সময় স্থানগুলি থেকে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসগুলিকে ল্যান্ডফিল গ্যাস বলে। এই পদ্ধতির সুবিধাগুলি হলো: ক, এই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিতে উৎপন্ন গ্যাসগুলিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খ, এই পদ্ধতি প্রয়োগের দ্বারা বর্জ্য পদার্থের পরিমাণ কমে এবং পরিবেশ দূষণের মাত্রা কমে। গ, জনস্বাস্থ্যের ক্ষতি হয় না। আর অসুবিধাগুলি হলো: ক, একই স্থানে জমা থাকার কারণে নোংরা দূষিত জল ভূগর্ভস্থ জলস্তরে মিশে জল দূষণ ঘটায়। আর খ, এই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে শহর থেকে দূরবর্তী কোনো নিচু খোলা স্থানে বর্জ্য পদার্থ স্তূপাকারে জমা করা হয় এবং বৃষ্টির সময় সেই আবর্জনা থেকে জল চুঁইয়ে বের হয়ে জলাশয় ও ভৌমজলে মিশে জল দূষণ ঘটায়। 4 বলেছে ভূসমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের 3টি পার্থক্য লেখো। উত্তর হবে ক, ভূসমলয় উপগ্রহগুলি নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে। অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলি পৃথিবীর মেরু বরাবর উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণ করে। খ, ভূসমলয় উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 600 থেকে 700 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। গ, ভূসমলয় উপগ্রহগুলিকে সাধারণত যোগাযোগ রক্ষা করার কাজে ব্যবহার করা হয়। অন্যদিকে সূর্য সমলয় উপগ্রহগুলিকে সাধারণত সম্পদ অন্বেষণের কাজে ব্যবহার করা হয়, যেমন IRS। এরপর 4 অথবাটা বলেছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। উত্তর হবে ক, পৃথিবীর দুর্গম এলাকাগুলিতে বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার ক্ষেত্রে উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। খ, বায়ুমণ্ডলীয় গোলযোগ, আবহাওয়ার পূর্বাভাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। গ, সমুদ্রে মাছের ঝাঁকের অবস্থান, হিমশৈলের অবস্থান এবং নতুন দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলির অবস্থান জানতে উপগ্রহ চিত্র ব্যবহৃত হয়। এরপর বিভাগ 6-এর দাগেরগুলো দেখো ম্যাপ পয়েন্টিং করতে দিয়েছে। 1 বলেছে আরাবল্লী পর্বত। তোমরা দেখো পশ্চিম ভারতের যে সর্পিলাকার বাদামি রেখাটি দেখানো হয়েছে সেটা হলো আরাবল্লী পর্বত। 2 কাবেরী নদী। এটা তোমরা দেখো দক্ষিণ ভারতে যে নীল রেখাটি দেখানো হয়েছে সেটি হলো কাবেরী নদী। 3 করমণ্ডল উপকূল। এটা তোমরা দেখো কমলা বর্ণ দিয়ে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলকে দেখানো হয়েছে, সেটা হলো করমণ্ডল উপকূল। 4 ভারতের মরু অঞ্চল। এটা দেখো পশ্চিম ভারতের একেবারে উপরে হলুদ রঙের প্যাচ করে দেখানো হয়েছে ভারতের মরু অঞ্চলকে। 5 পক প্রণালী। এটা দেখো শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে যে নীল রঙের অংশটি দেখানো হয়েছে সেটা হলো পক প্রণালী। 6 ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এটা তোমরা দেখো পশ্চিম ও মধ্য ভারত করে যে কালো প্যাচটি দেখানো হয়েছে সেটা হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 7 ভারতের বৃহত্তম কয়াল। এটা তোমরা দেখো কেরল রাজ্যে একেবারে দক্ষিণে যে জলের চিহ্ন দিয়ে অংশটিকে দেখানো হয়েছে সেটা হলো ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাদ। এরপর 8 বলেছে একটি শুল্কমুক্ত বন্দর কান্দালা। এটা তোমরা দেখো গুজরাট রাজ্যের কচ্ছের রনের নিচে কান্দালা বন্দরকে দেখানো হয়েছে। 9 ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল। এটা দেখো সবুজ রং দিয়ে পূর্ব ও মধ্য ভারতের কিছুটা অংশকে দেখানো হয়েছে। আর 10 নতুন দিল্লি। এটা দেখো মধ্য ভারতের লাল রঙের বক্স করে নতুন দিল্লিকে দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।